আজকের সংবাদপত্র অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পত্রিকায় প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের এই আয়োজনে। আজকের আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর শামীম রেজা। স্বাগত আপনাকে। আলোচনায় যাবার আগে পত্রিকার শিরোনামগুলো দেখে নিচ্ছি। দৈনিক ইত্তেফাক, ডিসেম্বর ক্লোজিং সম্পন্ন হয়নি অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। বৈধ গুদাম ছাড়া কেমিক্যাল মজুতে বিপর্যয়ের শঙ্কা। 1947 সালেই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ওঠে। মানব জমিন, এক মাসে 322 মৃত্যু, 2,13,000 নতুন রোগে। করোনা প্রসঙ্গ। নিষেধাজ্ঞায় নতুন সংখ্যা পোশাক খাতে। আমাদের সময়, নামে আছে কর্তৃপক্ষ, নিরাপদ খাদ্য নেই। 2015 সালের 1 ফেব্রুয়ারি ঘোষণা দেওয়া হয় নিরাপদ খাদ্য আইন 2013 বাস্তবায়নের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও প্রশিক্ষণেই সীমাবদ্ধ কার্যক্রম, নেই খাদ্য পরিদর্শক ও নিজস্ব রেফারেন্স ল্যাব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা উদ্যোগ। যায় দিন, শঙ্কার মধ্যেও বিশাল বাজেটের রূপরেখা। বাজেটের আকার বাড়ছে 71,458 কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 3,70,000 কোটি টাকা। 21শে বইমেলা নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা। 15 ফেব্রুয়ারি থেকে শুরুর প্রস্তাব বাংলা একাডেমির। প্রকাশকরা 15 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত মেলার পক্ষে। ভোরের কাগজ, জোটের পালে ভোটের হাওয়া। আওয়ামী লীগের ভাবনায় দুই বিকল্প, সক্রিয় হচ্ছে 14 দল, নতুন মিত্র খুঁজছে বিএনপি। ক্ষমতার সঙ্গী মিতালি জাপার। করোনা সংক্রমণ বাড়লেও জনজীবন পুরো স্বাভাবিক, বিধিনিষেধ মানানোর উদ্যোগ নেই। আজকের পত্রিকা, আগেরগুলো বন্দুকযুদ্ধ না খুন? সিনহা হত্যা মামলার রায়। ওসি প্রদীপের হাতে বন্দুকযুদ্ধে মারা যাওয়া 104টি ঘটনা সংগ্রহ করে আদালতে উপস্থাপন করা হয়েছে। অধিকাংশেরই দাবি, মাদক বিরোধী অভিযানের নামে বাড়ি থেকে তুলে নিয়ে বন্দুকযুদ্ধের নামে গুলি করেছে টেকনাফ থানা পুলিশ। দেশ রূপান্তর, 54 ভাগ নৌকার প্রার্থীর হার, 6 ধাপের ইউপি নির্বাচনের ফলাফল। সময়ের আলো, ফিরোজায় ফিরলেন খালেদা, তৃতীয় দফায় 81 দিন হাসপাতালে থাকলেন। মানবকণ্ঠ, সিরিজ হত্যার কি হবে? ওসি প্রদীপের বন্দুকযুদ্ধে 1.5 শতাধিক ব্যক্তি নিহত। কন্ডেম সেলে প্রদীপ লিয়াকতের নিঃসঙ্গ জীবন শুরু, মুক্তি পেয়েছেন রায়ে খালাস পাওয়া 7 জন। দৈনিক ইনকিলাব, ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মার পানির স্তর নিচে, ফেরিতে চরম জনভোগান্তি। দৈনিক সংগ্রাম, করোনার ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত, মেডিকেল বোর্ড 80 দিন পর হাসপাতাল থেকে বাসায় বেগম খালেদা জিয়া। দৈনিক করতোয়া, বিএসইসির জমিতে হচ্ছে মাছ চাষ, 40 বছরেও কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস রিকভারি ড্রাইভস আপ ভ্যাট কালেকশন ফ্রম লার্জ ট্যাক্স পেয়ার্স। পত্রিকার যে শিরোনামগুলো আপনি শুনলেন, কয়েকটি প্রসঙ্গ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব আজকে। প্রথমে যে প্রসঙ্গটি দিয়ে আলোচনা শুরু করব, এরপর অন্যান্য প্রসঙ্গগুলোতে যাব, সেটি করোনা প্রসঙ্গ। আসলে করোনা প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই এবং প্রতিদিনও এই আলাপটি আমরা করে থাকি। এটার মূল একটি কারণ হচ্ছে যে করোনার কারণে আমরা থেমে যাই। আমরা থেমে যেতে দেখেছি, আমার দেশকে অচল হয়ে দীর্ঘ সময় ছিল, স্থবির হয়েছিল। সামনেও যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আমরা এই প্রত্যাশা সবসময় করি। সেই কারণেই প্রাসঙ্গিকভাবে এই বিষয়টি সবসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এখন এই বিষয়টি পুরনো সেই সময়ের মতোই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি গত কয়েকদিন ধরি, আমরা এই কথাটি শুনছিলাম যে ওমিক্রন সেটি খুব বেশি মরণঘাতী না, খুব বেশি ঝুঁকিপূর্ণ না। কিন্তু সেই ওমিক্রন যখন হানা দিল আগের ভেরিয়েন্টের সাথে মিলে, এখন কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আমরা যদি কয়েকদিন ধরি, সংক্রমণ বলেন, মৃত্যু বলেন, সেটা কিন্তু কমছে না। তাহলে সেই আমরা যেই তথ্যটি শুনছিলাম, সেই তথ্যের সাথে তো মেলাতে পারলাম না। তথ্যও ঠিক আছে এবং উদ্বেগও ঠিক আছে, কিন্তু আমরা বৈজ্ঞানিক তথ্যগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করে নিই এবং তার যেটুকু অংশ আমার সুবিধায় আসে সেইটুকু আমি গ্রহণ করি এবং এটা একেবারে আমাদের জনজীবনে এখন খুব স্বাভাবিক একটা ঘটনায় পরিণত হয়েছে। অমিক্রন যে ধরনটা, সেটা অতি ঝুঁকি না উদ্বেগজনক না কি ভয়ঙ্কর, এগুলো মেডিকেল টার্মিনোলজিতে তার বিভিন্ন রকম ভাগ আছে এবং সেইভাবেই তারা ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু
স্পষ্ট একটা বিষয় তো হয়েছিল, যেটা অত্যন্ত বেশি সংক্রমণ প্রবণ এবং খুব দ্রুত সে সংক্রমিত করতে পারে, অনেক বেশি তার ক্ষমতা এক। দ্বিতীয়ত সাধারণ জ্ঞানে তো এটুকুও বোঝা যায় যে এটার কারো যদি আগে থেকে অসুস্থতা থাকে তাহলে তার ক্ষেত্রে এটার প্রভাব অন্যরকম হবে, বয়সের উপর নির্ভর করে এটা প্রভাব অন্যরকম হতে পারে। আবার এইটার বড় যে ক্ষতিকর প্রভাব অর্থনীতির উপরে পড়বে, যে একটা অফিসে বা একটা কারখানা, একটা কর্মস্থলে যদি বিপুল সংখ্যক ব্যক্তি আক্রান্ত হন, তখন তো তারা কাজে আসতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠান হলে শিক্ষার্থী আসবেন না, শিক্ষক আসবেন না, কর্মকর্তা কর্মচারী আসতে পারবেন না। কল কারখানা, সরকারি প্রতিষ্ঠান, আমাদের অর্থনীতির অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে স্থবির হয়ে পড়বে, যেটা আমরা ইউরোপে দেখেছি বা অন্যান্য দেশে দেখেছি। তো এরকম একটা পরিস্থিতিতে আপনার এটা কত কম আপনাকে ভোগাবে সেইটা বেশি গুরুত্বপূর্ণ, না বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হলে আপনি যে স্থবির হয়ে পড়বেন সেটা বেশি গুরুত্বপূর্ণ? আপনার আপাত মনে হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনি একাধিকবার আক্রান্ত হতে পারেন এবং সেটা শরীরের উপর আপনার ভয়াবহ প্রভাব রাখতে পারে, আপনার আরো অনেক অসুস্থতা থাকতে পারে। কিন্তু আমরা সবাই গ্রহণ করছি শুধু ওই অংশটুকু যেটুকু আমাকে তুষ্ট করে, যে এটা তো তেমন বেশি হবে না, কারো লক্ষণ দেখা যায়, কারো লক্ষণ দেখা যায় না। অদ্ভুত রকম আমাদের মনস্তত্ত্ব, এবং সেই অনুযায়ী আমরা ব্যক্তিগত বিষয়টার একটা ব্যাখ্যা দিই। তো সমষ্টির কি হলো এটা নিয়ে যে আমাদের কোনো ভাবনা নেই, সেটা রাস্তাঘাটে বের হলেই বোঝা যায়। এটা সামান্য মাস্ক পরতে বলা হচ্ছে, সেটা আমরা পড়ছি না। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, যে যার মতো চলছেন। এখন দেখেন, আমরা তো গত যে ভয়াবহ সময়টা গেছে আমাদের 2020 সাল, 21 সালেরও একটা বড় অংশ জুড়ে, তারপর তো অর্থনীতির স্বাভাবিক প্রবাহে আমাদের ফিরতে হতো এবং ফিরতে হয়েছে। আমাদের অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু খুলতে হয়েছে। সেটা অন্যান্য দেশের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, কিন্তু তারা তো বিধিগুলো মেনেছেন, ধাপে ধাপে অগ্রসর হয়েছে। এবং আমরা যদি এখনো না মানি এবং আমরা যদি এই সহজ ব্যাখ্যাটুকুর মধ্যে থাকি, তাহলে তো আপনি শুধু টিকা দিয়ে বলেন, অন্য কোনো কিছু দিয়ে বলেন, আপনি সমাধান করতে পারবেন না। আমাদের আপাতত দুটো সমাধান, একটা হচ্ছে টিকা দান কর্মসূচি অব্যাহত রাখা এটার ক্ষেত্রে, আর একটা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। তো টিকার ক্ষেত্রে যা করবার সেটা তো করা হচ্ছে। এখন আমি যদি স্বাস্থ্যবিধি না মানি, আমি যদি পরীক্ষা করাতে না যাই, তাহলে তো ধরে বেঁধে এইভাবে তো কাজ করানো যায় না। এবং এটা আপনি দেখেছেন যে আমরা হয়তো কয়েকদিন কঠোর থাকি, জরিমানা করা বা একটা ধরা বা একটা পাবলিকলি হয়তো এক ধরনের ব্যবস্থা আমি নিলাম, সেটা কতক্ষণ? আপনি তো 16 কোটি 18 কোটি মানুষকে প্রতিনিয়ত এইভাবে আপনি চলতে পারেন। যদি আপনার এই নাগরিক বোধ না থাকে, আমি আরেকজনকে ক্ষতিগ্রস্ত করছি, আমি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছি, আমি সাধারণ একটা নিজস্ব ব্যাখ্যা নিয়ে আছি, সেটা তো ঠিক না। একই সঙ্গে এটাও বলবো যে যখন এই ব্যাখ্যাগুলো প্রদান করা হচ্ছে, একই সঙ্গে সতর্কতাগুলো সমানভাবে কিন্তু আমাদের জানানো প্রয়োজন। আমরা হয়তো মানুষ যাতে আতঙ্কিত না হয় সেজন্য তথ্যগুলো দিয়েছি, যে ঠিক আছে এটা কম ক্ষতি করছে, এটা কিন্তু সংক্রমণ ঝুঁকি খুব বেশি, কিন্তু ওই সহজটাকে যেন আমরা একেবারে সহজভাবে গ্রহণ করে বড় ক্ষতি না করি, সেই বার্তাটাও সবসময় স্পষ্ট হয় না। এই কথাগুলো আমি যেভাবে বলছি হয়তো অনেক একটু জটিল করে বলছি, কারণ আমি এটা বলার ক্ষেত্রে হয়তো ওই বিশেষজ্ঞ নই, কিন্তু যারা এই বিশেষজ্ঞ আছেন বা যারা বলেন, তাদের তো সেই পথটা বের করা উচিত। আর ওষুধের ক্ষেত্রে আপনি যদি বলেন যে অনেক ওষুধ এখন আবিষ্কার হয়েছে, বাংলাদেশেও তার পেটেন্ট আসছেন, তারা উৎপাদন করছেন এখানে। এইটা আমি মনে করি যে আরো সহজীকরণের দিকে যাওয়া, এটা যাতে আরো সহজলভ্য হয়, আরো ব্যবস্থা করা যায়। আমাদের টেস্টিং সেন্টারগুলো যা ব্যবস্থা আছে যথেষ্ট ভালো আমি বলবো, সেটুকু আমরা ব্যবহার করছি না। সেখানে আবার কিছু ভালো ব্যবস্থা করা যায়। আমি নিজেও যেহেতু ক্লাসে যেতে হয়, পরিস্থিতি যেতে আমি টেস্ট করে দেখেছি কয়েক সপ্তাহ আগে। তো যে একটা কমিউনিটি সেন্টারে আমি করতে গেছি, খুবই সস্তায়, ভালো ব্যবস্থা, কিন্তু এই সিঁড়িটা জায়গাটা তো আরেকটু পরিষ্কার হতে পারতো। এটা তো খুব কঠিন কাজ ছিল না। যে ব্যক্তি আমার কাছ থেকে স্যাম্পল সংগ্রহ করছেন, তিনি একটা মাস্ক পরেছেন ঠিকই, কিন্তু আমার খুব কাছাকাছি এসে তিনি স্যাম্পল নিচ্ছেন, সবার ক্ষেত্রেই তাই করছেন, তিনি একটা ফেস শিল্ড পরতে পারতেন, সেই কাজটুকু তো করা যেত। সুতরাং সব দিক থেকেই কিন্তু সচেতনতার বিষয় আছে। আমি যেমন করবো, আমাকে যিনি সেবা প্রদান করছেন, খুবই স্বল্প মূল্যে যে কাজটা করা, যে সরবরাহটা আমাদের হাতের কাছে আছে, সেটুকু একটু জায়গাটা পরিষ্কার করা, আর একটু স্যানিটাইজ করার ব্যবস্থা করা, একটা ফেস শিল্ড পরা, যিনি এটা নিচ্ছেন, কেন সেটুকু ব্যবস্থা করা যাবে না? ওষুধগুলো আরো হয়তো ভবিষ্যতে আরো সহজ হয়ে আসবে। যাই হোক, এটা তো বড় বিস্তৃত আলোচনায় যাবার কোনো প্রয়োজন নেই। এখনো সংক্রমণ ঊর্ধ্বমুখী, এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে এর মাঝে আরেকটা ধরনের সন্ধান পাওয়া গেছে, সেটা নিয়ে গবেষণা চলছে, চিন্তা ভাবনা চলছে, যেখানে ইউরোপ ধাপে ধাপে তার বিধিনিষেধগুলো তুলে নিচ্ছে। কারণ সে এত কঠোর বিধিনিষেধের মধ্যে গেছে যে এখন ধাপে ধাপে তুলতে হচ্ছে এবং তোলার সক্ষমতা দেখাচ্ছে, তোলার সাহস দেখাচ্ছে। আমরা কথা দিয়েছিলাম বা এক ধরনের চুক্তিতে এসেছিলাম সামাজিক, যে আমরা মেনে চলবো, আমাদের বিপণী বিতান, আমাদের পরিবহন, আমাদের সবকিছু চলবে, সেই চুক্তি আমরা মানিনি। অতএব যদি আমরা না মানি, নতুন ধরন আছে,
এবং এই এখনকার যে ধরন, যেটাকে যত সহজ মনে হচ্ছে, সেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সংক্রমিত করতে সক্ষম, এবং সেটার ক্ষতি প্রভাব কি হবে এর জন্য খুব বড় গাণিতিক ব্যাখ্যার প্রয়োজন। আমার মনে হয় যে এখানেই আলোচনা ঠিক আছে, রাখতে এই পারি। আলোচনায় আমরা আবার ফিরবো। আমরা একটু কথা বলতে চাই যে সিনহা হত্যা মামলা যে রায়টি হয়েছে, আপনি সেই রায় সম্পর্কে জেনেছেন ইতিমধ্যে। সেই রায়টির পরে একটি প্রশ্ন সবার মনে এসেছে রায়ের পরে, যে ১০৪টি হত্যার মতো, যদিও এখনো বিস্তারিত আসেনি স্পষ্টভাবে, অভিযোগ তার বিরুদ্ধে আছে, যে বিভিন্ন সময়ে এইরকম একটি হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার দ্বারা ঘটেছে। ওসি প্রদীপ লিয়াকত সহ ওই সংশ্লিষ্ট যে থানাগুলো আছে তাদের। এতদিন ধরে যে এই ধরনের কার্যক্রম চলছে, এটি দেখার কি কেউ ছিল না, এবং এতদিন ধরে এই ধরনের বিষয়গুলো ঘটে আসছে, এবং এখন যে রায়টি হলো, সেই রায়ের দৃষ্টান্ত, কেমন দৃষ্টান্ত স্থাপন হবে ভবিষ্যতে, এটি বলবেন। এবং এই যে পূর্বের যে ঘটনাগুলি এখন আসছে, সেই ঘটনাগুলি এতদিন ধরে চললো, সেটা কি দেখভাল করার, সেটা আইনের আওতায় আনার কোনো রকম কি কোনো উপায় ছিল না? অনেকগুলো প্রসঙ্গ আপনি অবতারণা করছেন। তার একটা যদি বলি যে এই রায়ের, এটা তো এখনো একটা চলমান প্রক্রিয়া। এই রায়ে প্রাথমিকভাবে যদি বলেন, একটা দৃষ্টান্ত তৈরি করা গেছে, একটা বিচার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয়েছে, এবং তার মানে ভালোভাবে মামলাটা পরিচালনা করা হয়েছে, সেভাবে সাজানো হয়েছে, এবং সেভাবে মামলাটা সামনে দিকে এগিয়ে নিয়ে গেছে। এটা আমাদের, আমরা যেভাবে দেখছি যে আমাদের বিচারিক প্রক্রিয়ার প্রতি এবং আমাদের আইনের শাসনের প্রতি আস্থা বাড়ায়। কিন্তু স্মরণ রাখতে হবে যে কেবল এইটাই কিন্তু আইনের শাসন নয়। আইনের শাসন আরও অনেক কিছুকে একসঙ্গে করে। তার মধ্যে নিঃসন্দেহে আমাদের বিচার বিভাগ, বিচার পাওয়ার অধিকার এবং এই ধরনের বিচার শেষ পর্যন্ত যাওয়াটাও নিঃসন্দেহে একটা বড় উৎসাহব্যঞ্জক বিষয়। এটা তো নিঃসন্দেহে দৃষ্টান্ত তৈরি করে। যখন বিচার করা হয় তখন তো এটা প্রতিশোধ স্পৃহা নিয়ে করা হয় না। এটা করা হয় যে ঘটনাটা ঘটেছে, আগামী দিনে তার শাস্তি বিধান তো বটেই, শাস্তি নিজেই একটা প্রভাব রাখে, একটা দৃষ্টান্ত তৈরি করে, এবং অন্যরা এই পথে আর যাবেন না, উৎসাহিত হবেন না। সেটাই একটা বড় বড় আমাদের লক্ষ্য থাকে। তো সেদিক থেকে যারা বিচার প্রার্থনা করেছেন তারা নিশ্চয়ই সন্তুষ্টি প্রকাশ করতে পারেন যে এই পর্যন্ত বিচার পাওয়া গেছে। সেটা তো আমরা দীর্ঘ আলোচনা করেছি। আপনি যে প্রসঙ্গগুলো তুলেছেন তার যদি একটা একটা করে আসেন, একটা হলো যে একজন ব্যক্তির নামে এতগুলো অভিযোগ, এবং তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা গুরুত্বপূর্ণ পদে, খুব ছোট পদ বলা যাবে না, একটা বড় এলাকার দায়িত্বে। এই ধরনের একজন ব্যক্তি নামে, আমি বুঝলাম যে অভিযোগ হলেই সব অভিযোগই যে সঠিক হবে এমনটা নাই, কিন্তু অভিযোগ যখন উঠেছে তখন একটা বিরাট অংশের পেছনে নিশ্চয়ই তথ্যপত্র আছে, জনগণ সেগুলো খেয়াল করেছেন, সাংবাদিকরা সেগুলো খেয়াল করেছেন, অনেকে হয়তো বলতে পারেননি। তো প্রশ্ন যেটা জাগে, এটা কি দেখভালের কেউ ছিলেন না? এটা কি মনিটরিং এর কেউ ছিলেন না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, কিংবা একজন র্যাবের কর্মকর্তা, বা একজন গোয়েন্দা কর্মকর্তা, বা একজন একেবারে যদি ফিল্ড লেভেলের আমি কাউকে ধরি, তিনি কোথায় যান, কি করেন, কার সঙ্গে ওঠা বসা করেন, তার কর্মকাণ্ড কেমন, সেই সম্পর্কে আমাদের কোনো নজরদারি নেই। তাকে রাষ্ট্র আগ্নেয়াস্ত্র দিয়েছে, সেটা রাষ্ট্রের প্রয়োজনে এবং অন্য মানুষকে রক্ষা করবার প্রয়োজনে এবং দুষ্টের দমনের, এবং সেটাও খুব চূড়ান্ত পর্যায়ে গেলে ব্যবহৃত হয়। অতএব একজন ব্যক্তি কিভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছেন, এই ধরনের দায়িত্বশীল ব্যক্তি, এবং গুলি কিভাবে ব্যবহৃত হচ্ছে, সেটা কোথায় ব্যবহৃত হচ্ছে, কোন প্রেক্ষাপটে ব্যবহৃত হচ্ছে, তাহলে সেগুলোর কোনো রকম নজরদারির কোনো বিষয় নেই। সেগুলোর তার মানে কি কোনো মেকানিজম, আমি নেই বলছি না, আমি প্রশ্ন জাগছে নাগরিক হিসাবে, যে তাহলে কোনো মেকানিজম কি সেখানে কাজ করে না, যে কিভাবে সেটা ব্যবহৃত হয়, সেটা কোথায় যায়, তার সঙ্গে কারা কারা আছেন। এই ধরনের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতিটা মুভই তো রেকর্ডেড থাকার কথা। কোথায় যাচ্ছেন, কি করছেন, কিভাবে এই অস্ত্রগুলো ব্যবহৃত হচ্ছে, গুলি কিভাবে ব্যবহৃত হচ্ছে, সেখানে এতগুলো অভিযোগ উত্থাপিত হয়েছে, কেউ দেখিনি আমরা। আমি পরের প্রসঙ্গে আসি। তাহলে এই ধরনের ব্যক্তিদের রিক্রুটমেন্ট কিভাবে হয়? তারা যখন রিক্রুটেড হন তখন যে অ্যাপটিটিউড টেস্ট করা হয়, যে তিনি কোন মানসিকতার, কোন মনস্তত্ত্বের, কি ধরনের, সবাই করে। এটা আমাদের বিজিবি করে, সেনাবাহিনী করে, পুলিশ করে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে করে, আপনার আমার মতো সাধারণ কাজেও একটা সার্টিফিকেট দিতে হয়। তো এরকম একটা ব্যক্তি তো একদিনে তৈরি হননি। আমি বলছি না যে তার অ্যাপটিটিউড টেস্ট করে যখন তিনি চাকরিতে ঢুকেছেন তখনই তিনি এক মানসিকতার ছিলেন, কিন্তু পরবর্তীতে তো ধারাবাহিকভাবে এই যে পরীক্ষা, সেটা তো অব্যাহত থাকার কথা। আপনি একজন পাইলটকে তো তার মেডিকেল পরীক্ষা ছাড়া, তার মনস্তাত্ত্বিক পরীক্ষা ছাড়া আপনি তাকে দেন না এরকম একটা সংবেদনশীল যন্ত্র চালাতে। আপনি একজন সেনা কর্মকর্তাকে নিঃসন্দেহে আপনি একটা ট্যাঙ্ক পরিচালনা করতে দেন না, একজন এয়ারফোর্সের কর্মকর্তাকে আপনি দেন না, একজন র্যাবের কর্মকর্তাকে আপনার দেওয়ার কথা না।
তাহলে এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে আপনি মাদক ব্যবসার কথা বলছেন, যেখানে চোরাচালানের কথা বলেন, নানান রকম অভিযোগে এলাকাগুলো থেকে উত্থাপিত হয়, সেখানে যারা কাজ করেন, তাহলে তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো আচরণবিধি নাই এবং এক ধরনের পিরিয়ডিক্যাল মনস্তাত্ত্বিক পরীক্ষারও কোনো বিষয় সেখানে নাই, যে কিভাবে তিনি কাজ করছেন, তার বর্তমানে অবস্থাটা কি, এরকম একটা অপারেশনের পরে তিনি, আমি যে কথাগুলো বলছি প্রাথমিকভাবে মনে হতে পারে একটা তাত্ত্বিক কথা বলছি, মোটেই তা না। আমি ব্যক্তিদের কথা মাথায় রেখে, পরিস্থিতি মাথায় রেখে, সবকিছু মাথায় রেখে প্রশ্নগুলো নাগরিক হিসেবে উত্থাপন করছি, যে তার কোনোটি কি তাহলে সেখানে কার্যকর না, বা নাকি এগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না। যে কথাটা শেষে বলা যায় সেটা হলো যে এই যে প্রসঙ্গটা আপনি ওঠালেন, তাহলে তো সেগুলোর বিচার হতে হবে। সেখানে যারা ভুক্তভোগী ছিলেন, দেখেন সবার ক্ষেত্রে মেজর অবসরপ্রাপ্ত সিনহার মতো হয়তো এতটা আলোড়ন তৈরি করা যায়নি। তিনি একটা গুরুত্বপূর্ণ পেশায় ছিলেন, সেই পেশার একটা প্রভাব রয়েছে, তারা কথা বলেছেন, অ্যাসোসিয়েশন কথা বলেছে, পুলিশের দিক থেকেও কথা বলেছে, নাগরিকরা কথা বলে, সব মিলে এটা একটা বড় ধরনের অভিঘাত তৈরি করেছে, গণমাধ্যমে শিরোনাম হয়েছে। এরকম হয়তো বছরে একটা দুটো হয়েছে, বা 5 বছরে হয়তো আমরা কিছু চাঞ্চল্যকর এ ধরনের ঘটনা পেয়েছি বা আমরা তুলে আনতে পেরেছি। বাকিগুলো, তাহলে তো বাকিগুলোকে চাঞ্চল্যকর নয় দেখে সেটা নিয়ে আমরা কথা বলবো না? সেটা নিয়ে যে মানুষরা ভুক্তভোগী, তারা সবাই হয়তো একটা সুবিধাজনক অবস্থানে নাই, সবাই মামলা করতে পারছেন না, সবাই মামলা পরিচালনার মতো অবস্থায় নেই, অর্থনৈতিক সক্ষমতা নেই, যে স্থানে তিনি থাকেন সেই অবস্থানে তার নাই, তাহলে তার সহযোগিতা কি হবে? তাকে তো রাষ্ট্র তাহলে সহযোগিতা দিতে হবে এবং প্রতিটা ঘটনা তদন্ত করতে হবে। আমরা একজন ব্যক্তি প্রদীপকে নিয়ে আলোচনা করছি না, ব্যক্তি লিয়াকতকে নিয়ে আলোচনা করছি না, তাদের প্রতি আমাদের ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে কোনো জিঘাংসা নেই তাদের প্রতি। আমরা আইনের প্রতি সম্মান রেখে নাগরিক হিসাবে আমরা নির্মোহভাবে কথাগুলো বলবার চেষ্টা করছি, যে এর বাইরেও যতগুলো অভিযোগ বিভিন্ন সময় উত্থাপিত হয়েছে, কোনোটা সামাজিক মাধ্যমে আমরা শুনেছি এবং সেটা রীতিমতো আপনার ভীতি জায়গা নিয়ে আমরা যে ধরনের ঘটনা, যে সেটা সত্যি কি মিথ্যা, কতটুকু সঠিক হয়েছে কি বেঠিক হয়েছে, সেই বিচারে আপনি আমি যাবার কেউ নাই, কিন্তু সেটা কতটুকু ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছে, কতটুকু অ্যাকশনে তারা গেছেন, কতটুকু নাগরিককে জানানো হয়েছে, এবং এই ধরনের ঘটনা যদি আরো ঘটে থাকে, তাহলে সেই বিচার প্রাপ্তির দায়িত্ব কে নেবে? সেই বিচারিক প্রক্রিয়া শুরু করবারও তো আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এখন হয়তো আপনি আমি বা আরো অনেক সহানুভূতিশীল ব্যক্তি হয়তো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, কিন্তু বিচার কার্য শুরু করবার এবং অন্যান্য আনুষ্ঠানিকতার দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। এটার মধ্যে দিয়ে আমি মনে করি যে সেই জায়গাটাই জবাবদিহিতার জায়গাটা কিন্তু আবার সামনে আসছে, যে যারা সাধারণ এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে হন, বিশেষ দায়িত্বপ্রাপ্ত হন, আমাদের এলিট ফোর্সেস যেগুলো আছে তারা হন, বা যারা আমাদের নিরাপত্তা দেখভালের দায়িত্ব আছেন, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, সবাই যে প্রকাশ্যে দায়িত্ব পালন করছেন তা না, তারা প্রত্যেকেই যেন নজরদারিতে থাকেন, তাদের আচরণ বিধির মধ্যে থাকেন, নিয়মিতভাবে তাদের এই মনস্তাত্ত্বিক অবস্থাটা যেন সেখানে নিয়মিতভাবে সেটা দেখা হয়, যে তারা কি অবস্থায় আছেন, তাদের হাতে যে আগ্নেয়াস্ত্র সহ যা কিছু দেওয়া হয়েছে ব্যবহারের জন্য, সেগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা জানার অধিকার জনগণের আছে, এবং সেই অ্যাকাউন্টেবিলিটি দেখাতে হবে। এবং প্রতিটা মৃত্যু আমাদেরকে অপরাধী করে দেয়, প্রতিটা মৃত্যু হয় বহু রকম ক্ষতির একটা বিষয়, প্রতিটা মৃত্যু একটা মানুষের জীবন, আমরা হয়তো সামগ্রিকভাবে সেটাকে দেখছি না, ছিন্ন ভিন্ন করে দেয়। একটা রাষ্ট্রে আমি বসবাস করেছি নিরাপত্তার জন্য, একটা রাষ্ট্র গঠন করেছে জাতি হিসাবে, যে আমি এখানে ভালো থাকবো, রাষ্ট্র আমার নিরাপত্তা দেখবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার নিরাপত্তা দেখবে, সরকার আমার বিচারের দায়িত্ব নেবে, আমার বিচার অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই জায়গা থেকে আবার সেখানে আমাদেরকে ফিরে আসতে হবে। এবং সেটা আমি মনে করি যে এই প্রত্যেকটা এই ধরনের বিচারের পরে আমরা সেই প্রত্যাশা করি, আমরা কোনো বিচার বা কোনো ঘটনার সঙ্গে আর একটা ঘটনা তুলনা করি না, কিন্তু এর আগেও যা ঘটেছে আমরা কিন্তু একই প্রত্যয় ব্যক্ত করেছি, আমরা এখনো করছি, যে কোনো কিছু জবাবদিহিতার ঊর্ধ্বে না, এবং আইনের শাসন কেবলমাত্র একটা বিচারের ঘটনা দিয়ে আপনার চূড়ান্ত বিচারে যাওয়া যাবে না। আপনি যখন সামগ্রিকভাবে সেগুলো প্রতিষ্ঠিত করতে পারবেন, আরো অন্যান্য যেসব নিয়ামকগুলো আছে, যে সমস্ত চলকগুলো আছে, সেগুলো যখন আপনি বাস্তবায়ন করতে পারবেন, কিন্তু মূল কথা হচ্ছে সে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা, সে জবাবদিহিতার জায়গাটা এবং নজরদারির জায়গাটা, এবং ক্রমাগতভাবে এটা অনুসরণ করবার ব্যাপার, এবং তার আপনি যদি ডিপার্টমেন্টাল অ্যাকশনটা কন্টিনিউ করতে পারেন, সেটা চালাতে পারেন, তাহলে এত ভয়াবহ আকারে যাওয়ার কথা না এটা। এবং যারা তাদেরকে দানবে তৈরি করেছে, একদিনে তিনি এই অবস্থায় যাননি, আমি মনে করি যে তাদের ব্যাপারেও সতর্ক, তাদের ব্যাপারে তদন্ত শুরু করা, কারা তাকে সমর্থন দিয়েছেন, কারা তাকে সাহস জুগিয়েছেন, এবং কারা এখান থেকে অন্যান্য সুবিধা তারা নিয়েছেন। তো তারপরেও আমরা বলবো যে একটা বিচার অন্য বিচারিক প্রক্রিয়ার পথকে উন্মুক্ত করে, মানুষকে সাহস যোগায়, দৃষ্টান্ত তৈরি করে, এবং আমাদেরকে আস্থার একটা জায়গায় নিয়ে যায়, যে না, রাষ্ট্র এখনো শক্তিশালী ভূমিকায় আছে, আমরা নাগরিক হিসাবে এখনো একটা দায়বদ্ধতা আমরা আশা করতে পারি, এবং সবকিছুর মূলে আমাদের মানবাধিকার, আমাদের যে ব্যক্তি অধিকার, আমাদের যে মর্যাদা, সেটাকে গুরুত্ব দিতে হবে। সেটা স্বাস্থ্য ক্ষেত্রে হোক,
আমার অন্যান্য ক্ষেত্রে হোক, আর আপনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন সেক্ষেত্রে হোক। আমরা একেবারে শেষের দিকে ছোট্ট করে 1 মিনিটে বলবেন যে এখানে একটি শিরোনাম এসেছে যে নামে আছে কর্তৃপক্ষ, নিরাপদ খাদ্যের ব্যবস্থা নেই। এই প্রসঙ্গটি নিয়ে আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনি। আমরা বেশ 1-2 বছর পর পর এই আলোচনাটা তুলি, যখন খাদ্যে একেবারে খুব ভেজালে আর সহ্য করা যাচ্ছে না, যখন রং মেশানো হচ্ছে, যখন দুধে ভেজাল পাচ্ছে, তখন আমরা আলোচনাটা করি। আমরা বহুবার বলেছি যে কর্তৃপক্ষের যদি কোনো ঘাটতি থাকে, যে আমার আইনগত সীমাবদ্ধতা আছে, সেটা তারা খোলাসা করুক, আমরা বড় আকারে আলোচনায় নিয়ে আসি। আমরা এত আইন করছি আর আমরা নিরাপদ খাদ্য ব্যবস্থার জন্য একটা আইন করতে পারবো না, সেটা যদি থাকে সেটা বলা হোক। যদি বলা হয় যে আমার লোকবলের অভাব আছে, সেটা স্পষ্ট করা হোক যে আমার যথেষ্ট লোকবল নাই, আমার ইন্সপেক্টর নাই, আমার সুপারভাইজার নাই, আমি পারবো না। কিন্তু এইভাবে আমি মনে করি যে একটা হতোদ্যম অবস্থায় এরকম এক ধরনের হতাশ একটা কমিশন নিয়ে আমরা কতদূর এগো। আমাদের নিরাপদ খাদ্য ব্যবস্থাও এবং খাদ্য প্রাপ্তিও আমাদের একটা অধিকার, যেভাবে অন্যান্য বিষয়ের অধিকারের কথা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সব সময় সব জায়গায় সচেতন থাকুন, ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। বিশেষ দিন মানেই চ্যানেল আই। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মর্যাদাপূর্ণ এই দিবসটি উপলক্ষে চ্যানেল আইয়ের অনুষ্ঠান আয়োজনে দেখবেন 20 ফেব্রুয়ারি দুপুর 3:05 দেখবেন মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জহির রায়হান নির্মিত চলচ্চিত্র জীবন থেকে নেয়া। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি।